মাইকের সাউন্ডটা ঠিক করে দিন। উপস্থিত আমার সকল মা ভাই ও বোনেরা, আমার সাথে এসছেন বেহালায় দীর্ঘদিনের আমার সহকর্মী অভিজিৎ থেকে শুরু করে, শুভাশিস থেকে শুরু করে, অঞ্জন, বুয়া, তারক, রত্না, আমাদের পোলে সুদীপ, শক্তিদা, মালা রায়, ববি, সামনে আমি অশোকাদের সকলকে দেখতে পাচ্ছি, অনেক পুরনো মুখ। আপনারা জানেন আমি যে কোনো বড় অনুষ্ঠান করবার আগে বেহালার মাটি একটু ছুঁয়ে যায়, কারণ এই মাটি থেকেই আপনারা প্রথম আমাকে সংসদে পাঠিয়েছিলেন। তখন বেহালা ছিল যাদবপুর পার্লামেন্টের অধীনে। অনেক আন্দোলন এই রাস্তার ওপর আমরা গড়ে তুলেছিলাম। আজকে স্বাধীনতার প্রাক দিবসের আগের দিন আমি বেহালায় আসছিলাম আর ভাবছিলাম যে বেহালায় কি অবস্থা আগে ছিল, আর আজকে দেখুন চেষ্টা করে করে, আপনাদের মনে আছে আমি যখন রেল মিনিস্টার ছিলাম কত তাড়াতাড়ি জায়গাগুলো কিনে কিনে, স্টেশন কোথায় হবে, মেট্রোটা কোথায় হবে, পুরো জোকা পর্যন্ত, একদম জোকা থেকে তারাতলা, তারাতলা হয়ে স্প্ল্যানেড, স্প্ল্যানেড হয়ে দমদম পর্যন্ত এই মেট্রো তখন আমি করে দিয়েছিলাম। আপনারা জানেন সত্যজিৎ রায় স্টেডিয়াম জেমস লং সরণিতে তখন আমি করেছিলাম। তারপর ববি এবং আগে কাননও মেয়র ছিল, এদের দিয়ে খুব সাহায্য করেছিল আমায়। ওরে এই স্টেশনটা হবে, জায়গা কোথায় স্টেশন করার, নিজেরা বুক পেতে নিজেদের জায়গাও অনেক জায়গায় দিয়ে দিয়েছিল। কোন স্টেশনটার কি নাম হবে, সমস্ত কাজ তখনই প্রায় করা হয়ে গেছিল। আজকে আমি খুশি যে বেহালার মানুষের প্রাণের স্পন্দন স্পন্দিত হচ্ছে দেখে। আমি আপনাদের সকলকেই, আমরা ফ্রিডম অ্যাট মিডনাইট পালন করি দীর্ঘদিন ধরে, আপনারা জানেন, এবং এবারেই বা তার ব্যতিক্রম হবে কেন? সারা বাংলা জুড়ে আমাদের অনেক প্রোগ্রাম হয়, আমাকে আরও জায়গায় যেতে হবে। তারপরে কালকে আবার সকালবেলায় রেড রোডে প্যারেড আছে, যারা পারবেন নিশ্চয়ই আসবেন। কার্ড পেতে হবে তার কোনো মানে নেই, অনেক জায়গা থাকে, গিয়ে যে কেউ আসন গ্রহণ করতে পারে বা দাঁড়িয়েও দেখতে পারেন। আগে 15ই আগস্ট কোনো প্যারেড হতো না বাংলায়, জাস্ট একটা পতাকা তোলা হতো। কিন্তু আমরা আসার পর প্রথম বছরটা আমরা পতাকা তুলেছিলাম, কিন্তু তার পরের বছর থেকে আমরাই একমাত্র রাজ্য যারা রেড রোডে 15ই আগস্ট আমরা প্যারেড করি 26শে জানুয়ারির মতো। এবং সেই প্যারেডে আমার প্রশাসন থেকে শুরু করে, একেবারে শিক্ষায়তন থেকে শুরু করে, সঙ্গীত শিল্পী থেকে শুরু করে, খেলোয়াড়রা থেকে শুরু করে, সংবাদ মাধ্যম থেকে শুরু করে সকলে অংশগ্রহণ করে। আজকে স্বাধীনতার প্রাক দিবসে আমি সবাইকে অনেক অনেক অভিনন্দন জানাই, শ্রদ্ধার্ঘ্য নিবেদন করি তাদের, প্রণাম এবং সালাম জানাই তাদের, জয় জোহার জানাই তাদের, যারা জীবন দিয়ে এই দেশটাকে স্বাধীন করেছিলেন। একটা পার্ট স্বাধীনতার আগে পর্যন্ত, আর একটা পার্ট স্বাধীনতার পরে, এবং তারপরেও স্বাধীনতার পরেও যারা দেশটাকে রক্ষা করছেন,
আমাদের পাহারাদার, আমাদের রক্ষী বাহিনী বলতে পারেন, প্রশাসন বলতে পারেন, সারা দেশের মানুষ বলতে পারেন, সবাই, তাদের সকলকেই আমি অনেক অনেক সলিডারিটি এবং স্যালিউট জানাচ্ছি। আপনারা অনেকেই হয়তো জানেন না, সে সময় যে গানগুলো ইভেন আজও আমাদের প্রাণবন্ত করে তোলে, তার মধ্যে একটি গান নিশ্চয়ই আপনাদের অনেকের মনে আছে, যারা গানটা নিয়ে একটু চর্চা করেন বা না করলেও, মুক্তির মন্দির সোপানো তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। জানেন কি গানটা কে লিখেছিলেন? মোহিনী চৌধুরী। এবং তার বাড়ি কোথায়? রবীন্দ্রনগরে, বেহালায়। তিনি যখন বেঁচে ছিলেন, আমি কিন্তু তাকে গিয়ে প্রণাম করে এসেছিলাম। তখন আমি যাদবপুরের এমপি ছিলাম এবং তখনই খোঁজ নিয়ে জানতে পারলাম যে মোহিনীবাবু এই বেহালায় বাস করেন। অথচ তার নামটা কেউ জানে না যে তিনি এই গানটা রচনা করেছিলেন। এরকম অনেক সময় হয়, যিনি গান গায় তার নামটা আমরা মনে রাখি, কিন্তু যিনি গানটা তৈরি করেন কথা দিয়ে সুর দিয়ে, সেটা আমরা অনেক সময় লক্ষ্য রাখি না, কিন্তু ইদানিং এটা লক্ষ্য রাখা হয়। আমার মনে আছে সম্ভবত তখনই যখন আমি যাদবপুরের এমপি ছিলাম, একদিন আমি দিল্লি এয়ারপোর্ট দিয়ে আসছি, একজন বয়স্ক ভদ্রলোক আমাকে এসে বললেন, মমতাজি আপকো কুছ বাতানা হ্যায়। তা আমি বললাম বাতাইয়ে। উনি তখন আমাকে বললেন, আপকো পতা হ্যায় ए मेरे वतन को लोगों, जो गाना लता जी ने गाया उसको वाट किसने दिया था? हमने दिया था, लेकिन हमारा नाम किसी को पता नहीं है। ওনার নাম ছিল প্রদীপ বাবু। তখন থেকে আমি জানলাম এই গানটার লেখা উনি দিয়েছেন। আমি যেখানে কথাটা পৌঁছেও দিয়েছিলাম যে আমার সাথে দেখা হয়েছিল, উনি এটা বলেছিলেন। সুতরাং আপনারা ওনার নামটা কেন দেন না, যেহেতু লিখেছিলেন গানটা উনি। সুতরাং এ ধরনের অজস্র ঘটনা তো আছে, থাকবেই। বাংলা নিয়ে আমরা গর্ব করি কেন? তার অনেক কারণ আছে। ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে যদি কোনো রাজ্য সবথেকে বেশি অংশগ্রহণ করে থাকে, জীবন দিয়ে থাকে, ফাঁসির মঞ্চে জীবন বলিদান দিয়ে থাকে, তাহলে মনে রাখবেন সেই জায়গাটির নাম হচ্ছে বাংলা। এবং আমাদের এই বাংলার মাটি, এ মাটি সোনার চেয়েও খাঁটি। মাটি মানে মৃত্তিকা, মাটি মানে মা, মাটি মানে জন্মভূমি, মাটি মানে কর্মভূমি, মাটি মানে ধর্ম, মাটি মানে কর্ম, মাটি মানে ভালোবাসা, মাটি মানে মানবিকতা, মাটি মানে মনুষ্যত্ব। এই মাটিটার সর্বত্র প্রতিভার অনেক খোঁজ পাবেন। স্বাধীনতা আন্দোলন থেকে শুরু করে যত সংস্কার দেশে আজকে হয়েছে, আজকে মেয়েরা যে এগিয়ে এসে, আজকে মহিলারা এতটা এগিয়ে এসছে, অনুপ্রেরণা পাচ্ছে, আজকে কন্যাশ্রী দিবসও। আমার গর্ব হচ্ছে বলতে, আমি একটা কোয়ারি করেছিলাম যে আমরা কন্যাশ্রী প্রকল্প চালু করার পর ড্রপ আউট রেট কত কমেছে। আমি গর্বের সাথে আপনাদের বলি, কন্যাশ্রী চালু হয়েছিল 2013-তে, আজকে 12 বছর হলো। 14ই আগস্ট কন্যাশ্রী দিবস। আপনারা শুনলে খুশি হবেন।
আমরা শুধু কথা বলি তা নয়, আমরা কাজটা করে দেখাই। আমি এখনও মনে করি মানুষের বিশ্বাসযোগ্যতার সবচেয়ে বড় ভূমিকা হচ্ছে কথা দিয়ে কথা রাখা। আর যারা কথা দিয়ে কথা না রাখে তাদের কোনো বিশ্বাসযোগ্যতা আছে বলে আমি মনে করি না। আজকে বেঙ্গলে ড্রপ আউট রেট প্রাথমিক শিক্ষায় 0 হয়ে গেছে। তার মানে বুঝতে পারছেন 100%-এ 100% ছেলে মেয়েরাই আজকে স্কুলে যায়। সেকেন্ডারিতে প্রায় 2% ড্রপ আউট রেট হয়েছে, আগে অনেক ছিল। হায়ার সেকেন্ডারিতেও মাত্র 3%, কারণ হায়ার সেকেন্ডারিতে না, মানে হায়ার এডুকেশনে ইউনিভার্সিটি লেভেল ধরুন অনেক ছেলেমেয়েরা চাকরি করতে চলে যায়, অনেকে বিভিন্ন কাজে যায়, অনেকে বাইরে চলে যায়। সব দেখেও যদি দেখেন তাহলে আজকে শিক্ষাশ্রী বলুন, কন্যাশ্রী বলুন, ঐক্যশ্রী বলুন, মেধাশ্রী বলুন, আমাদের 94টা সোশ্যাল সিকিউরিটি স্কিম আছে যা সারা পৃথিবীতে কোথাও খুঁজে পাবেন না। জন্ম হলেও যেমন আমরা একটা সবুজ হাসি দিই, বাচ্চাটাও বড় হবে, গাছটাও বড় হবে। বাচ্চাটির যখন 18 বছর বয়স হবে, গাছটারও যখন 18 বছর বয়স হবে, সেই গাছটা ফালতু গাছ নয়, হয় শাল গাছ, নয় ওই টাইপের গাছ যেটা 4-5 লক্ষ টাকার দাম হবে। অর্থাৎ বাচ্চাকেও মা লালন পালন করছেন, আর একটা বৃক্ষকেও লালন পালন করছে। একদিকে সবুজ বাঁচাচ্ছেন, একদিকে পরিবেশ বাঁচাচ্ছেন, আর একদিকে নিজের কর্মসংস্থানের জন্য আমি অনেক গ্রামের লোককে চিনি যারা ওই গাছ বিক্রি করে যারা মেয়ের বিয়ে পর্যন্ত দিয়েছেন। এরকম ঘটনা শুনেই আইডিয়াটা আমার মাথায় এসেছিল। সবুজ সাথী সাইকেল ক্লাস 9-এ সবাইকে আমরা ফ্রি দিই, জেলায় জেলায় প্রায় 1.5 কোটির মতো, সম্ভবত 1,35,33 তো হবেই। সকালেই আমি ফিগারটা বলেছি, যেহেতু আমার কাছে এখন নেই তাই সম্ভবত বলছি, এক্স্যাক্টলি বলতে পারছি না। আমরা সাইকেল দিয়েছি এত স্টুডেন্টকে। এখন তো স্কুলে গেলে মিড ডে মিল পাওয়া যায়। স্কুলে বাচ্চারা যে জুতোটা পরে আমার আইডিয়া ছিল না। আমি একদিন কাকসা দিয়ে আসছিলাম, বীরভূম শান্তিনিকেতন হয়ে পানাগড়ের দিকে যাচ্ছিলাম, দেখলাম একটা স্কুলের বাচ্চারা দাঁড়িয়ে আছে, কচি কচি বাচ্চা, তাদের পাগুলো সব খালি। আমি তাদের জিজ্ঞেস করলাম, তোমাদের পায়ে জুতো নেই? বলল, না তো, আমাদের কারো জুতো নেই। আমি সঙ্গে সঙ্গে তদানীন্তন এডুকেশন মিনিস্টার ছিল পার্থদা, আমি বললাম ইমিডিয়েট বাচ্চাদের জুতো দেওয়ার ব্যবস্থা করুন। অনেক গরিব পরিবার আছে, তাদের জুতো কেনার পয়সা নেই, কিন্তু তাদের একটা জুতো কিনে দিলে তারা খুশি হয়। তখন থেকে শুরু হলো জুতো দেওয়া। এবার স্কুল ড্রেস আগে ফ্রিতে দেওয়া হতো না, আমরা দিতে শুরু করলাম। এবং সেগুলো বানাচ্ছে কারা? এখানকার লোকেরা, এখানকার মেয়েরা, সেলফ হেল্প গ্রুপ, সৃষ্টি বলুন, নানা রকম চাষিরা বলুন, যারা আর্টিজেন, কারিগর, তাঁত শিল্পী, তারা বানাচ্ছেন। 5 কোটি মিটার কাপড় সম্ভবত স্কুল ড্রেসের জন্য আমাদের কিনতে হয়। আর সেই কাপড়টা আমরা করি কাকে দিয়ে? এই আর্টিজেনদের দিয়ে, যারা আমাদের শিল্প গড়ার কারিগর। পুজোর সময় আপনারা দেখেন না, গ্রামের লোক আসে ঢাক বাজাতে, তাদের ইনকামও হয়। পাড়া প্রতিবেশীরা এখন যত্ন করে তাদের একটু নতুন জামা কাপড়ও দেয়, কয়েকদিন যত্নে রাখেন। কেউ কাঠির বানাচ্ছে প্যান্ডেল, তো কেউ গাছে, কেউ মাদুরের,
তো কেউ ভাড়ের। এক একটা থিমের মধ্যে মনে রাখবেন 3 মাস ধরে এখানে অনেক কর্মসৃষ্টি হয় এবং পুজোকে কেন্দ্র করে অন্তত লক্ষাধিক টাকার রুজি রোজগার হয়। এতে গরিব মানুষও অনেক কাজ পায় এবং ক্লাবগুলো তাদের মনের মতো করে যত্ন করে, ভালোবাসে। আজকে এই কথাগুলো বলছি এই কারণে, একটা বাচ্চা জন্মে থেকেই শেখে না, সে আস্তে আস্তে শিখতে শুরু করে। আমাদের সময় তো তাও একটা সকাল ছিল, একটা দুপুর ছিল, একটা বিকেল ছিল, একটা সন্ধে ছিল। আর এখনকার যারা শৈশবে, তাদের তো বিকেলটাই হারিয়ে গেছে। তাদের বিকেল বলে কিছু নেই। স্কুলে যাচ্ছে ভোরবেলায়, ফিরছে বিকেল 4টে-5টায়, তারপরে গৃহশিক্ষক বা সাঁতারে যাও বা খেলাধুলায় যাও বা কোনো একটা কাজে যাও, তারা কিন্তু একটু মেন্টাল রিল্যাক্সেশনটা পায় না। এটা আমাদের ভাবা দরকার। আমি অনেক সময় এটা নিয়ে ভাবি। আগে আমরা যখন ছোট ছিলাম, আমাদের মায়েরা কত গান গাইতেন, ছড়ার গান। আলপনাদি কত গান গেয়েছিলেন, আলপনা বন্দ্যোপাধ্যায়, প্রতিমা বন্দ্যোপাধ্যায়, তাদের অনেক ছড়ার গান, হাট্টিমা টিম থেকে শুরু করে বাঁশবাগানের মাথার ওপর চাঁদ উঠেছে ওই, মালা জানে প্রতিমা দিয়ে গানটা গেয়েছিলেন। আমি এখন ওই সারেগামা কারবা দেখতে দেখতে পুরোনো দিনের জিনিসগুলো দেখি। এবং মালাদের পাড়াতেই থাকতেন, শেষ দিনটাও মালাই সব ব্যবস্থা করেছিলেন। আলপনা নদীর সাথে আমার কথা হয়েছিল ফোনে মৃত্যুর কিছুদিন আগে। তখন আমরা সবে রাজনীতিতে আসতে শুরু করেছি। আলপনাদি আমাকে একদিন ফোন করে বললো, মমতা আমাকে একটা কাজের লোক দেখে দেবে। আমি বললাম, কেন? বললো, আমার না জানো তো দেখার কেউ নেই, আমি মুম্বাই চলে যাচ্ছি। এরকম অনেক ঘটনা ঘটে। নির্মলাদি আজকে নেই বেঁচে, কিন্তু নির্মলাদির ওই গানটা আমার খুব প্রিয়। এই বাংলার মাটিতে মাগো জন্ম আমায় দিও, ও তোতা পাখি রে। আমার মা এই গানটা শুনতে খুব ভালোবাসতেন আমার কাছে। মাকে যদি এনে দাও, মাকে যদি এনে দাও, ঘুমিয়েছিলেম মায়ের কোলে, কখন যে মা গেল চলে। এই যে গানগুলো, আজকের দিনে বাচ্চাদের কথা ভাবার সময় আমাদের খুব কম, কিন্তু এই গানগুলো আবার ফিরিয়ে আনতে হবে। এবং আমি নিজেও বাচ্চাদের নিয়ে অনেকগুলো গান তৈরি করে দিয়েছি এই কারণে। হয়তো অনেকে জানে না, জানতে পারে না, কারণ ছোটরা ওই সব শুনতেই ভালোবাসে। হাট্টিমা টিম টিম তারা মাথায় পাড়ে ডিম। অনেকে আমার কবিতাকে নিয়ে অনেক ব্যঙ্গ করে, কিন্তু একবারও কি ভেবে দেখেছেন, আপনাকে যদি বাচ্চাদের কবিতা লিখতে হয়, তাহলে আপনাকে আগে মনটাকে বাচ্চাদের সাথে মেলাতে হবে। আপনাকে শিশু মন বুঝতে হবে। আপনি শিশু মন যদি না বোঝেন, আপনি কি করে লিখবেন? আমার তো 5-6টা বাচ্চাদের বই আছে, শিশু সাথী, শিশুবেলা, এইরকম টাইপের অনেকগুলো। তার কারণ আমি বাচ্চাদের সাথে মিশতে একটু ভালোবাসি। ওরা আমার খুব প্রিয়। ওরা যেটা বলে কারেক্ট বলে। ওদের কথা শুনতে হয়, ওদের সাথে মিশতে হয়। যখন দেখবেন আপনার খুব টেনশন হচ্ছে, আপনার খুব একটা সেন্সেশনাল খবর পেয়ে মন খারাপ হয়ে গেল, মানসিক আনন্দ যদি চান, বাচ্চাদের সাথে গল্প করুন, ওদের সাথে কথা বলুন, দেখবেন অনেকটা টেনশন ফ্রি হয়ে যাবেন। সব কিছু নিয়েই তো আমাদের জীবন। আজকে স্বাধীনতা দিবসের দিনে এই কথাগুলো বললাম, কারণ কখনো কখনো কথা নিয়ে আসে, সচেতনতাকে বাড়ায়। জীবন তো থেমে থাকে না, জীবনকে আরও বেশি করে ইনোভেটিভ আইডিয়া শেখায়। কাজেই যতক্ষণ বাঁচব কাজ করে যাব,
কাজ করলে মানুষ ভালো থাকে, এটা মাথায় রাখবেন। আমি যেদিন হাঁটি না, মানে হাঁটতে পারি না, টাইম পাই না, সেদিন আমার ব্রেনও হাঁটে না। কিন্তু যেদিন আমি হাঁটি আমার ব্রেন হাঁটে, হাঁটে না দৌড়ায়। যতটুকু পারুন করুন, কিন্তু আজকের দিনে যোগাব্যায়াম বেরিয়েছে, অনেকে ট্রেডমিল করেন, অনেকে বিভিন্ন ইনস্টিটিউশনে যান, কিন্তু জেনে রাখবেন সবাই তো যেতে পারে না। এমনকি একটা ছোট্ট ঘরেও হাঁটা যায়। আমার নবান্নের ঘরটা কতটুকু, এই যে দেখছেন এত বড় স্টেজে, এত বড়ও নয়, এর আপনি 2/3 করুন, পেছনটা বাদ দিয়ে এইটুকু। কিন্তু আমার একটা গোল টেবিল আছে ফাইল রাখার জন্য, আমি ওইটুকু ঘুরে ঘুরেও এখানে আসার আগে 25,000 স্টেপস হেঁটে এসছি। আর যখন আমি সময় পাই তখন আমি 50 থেকে 60,000 স্টেপসও করি ডেলি। তার কারণ এটা আমাকে কাজ করতে ভালোবাসায়, কাজ করতে শেখায়। শুধু তাই না, আমার সারা শরীরে অনেক চোট আছে। ছোটোবেলা থেকে মার খেতে খেতে কোমরে চোট, পায়ে চোট, মাথায় চোট, এমন কোনো জায়গা নেই যেখানে সিপিএম আমাকে পেটায়নি। সেই জন্য আমাকে অনেক ঘুম থেকে উঠে এক্সারসাইজ করতে হয়, এবং আমি প্রাণায়ামও করি, তারপরে আরবিক এক্সারসাইজ করি। 1 ঘন্টা নিজেদের জন্য রাখুন, দেখবেন নিজেরা ভালো থাকলে সবাইকে ভালো রাখতে পারবেন। নিজে ভালো থাকলে তবেই তো আপনি পরিবারকে ভালো রাখবেন, সবাইকে ভালো রাখবেন। আমরা ভাবি সুগার হয়েছে, চিনি খাবো না, আর্টিফিশিয়াল কিছু কিনে খাবো। আরে ওটাতে কেমিক্যাল আছে, কি দরকার? দেখে নিন, এখন তো সব কিছুই পাওয়া যায় সার্চ করলে। তারা একটু হাঁটুন, মন ভালো থাকলে অটোমেটিক্যালি সুগার অনেকটা কন্ট্রোল হয় না বলে জীবনে কোনো কথা নেই। সুতরাং অনেক ঘরোয়া জিনিস আছে, যে ঘরোয়া জিনিসগুলোকে ভালোবাসতে হয়। অনেকে আমায় বলেন, দিদি কি খেলে রোগা হওয়া যায়? আমরা কেন বলবো? তোমাদের খুঁজে বার করতে হবে। একটা টোটকা দিয়ে যাচ্ছি, সপ্তাহে 2 দিন খালি পেটে উচ্ছের রস খান, কচি উচ্ছে। এটা কিন্তু আপনাকে পুরো আপনার শরীরটাতে যদি কোনো জীবাণু থাকে ক্লিয়ার করে দেবে, এবং আপনার ওয়েট অটোমেটিক্যালি কমবে। আমি অনেককে জানি যারা এটা খায়। আমি নিজে আগে 4 দিন খেতাম, তারপর অনেক ওয়েট কমে যাওয়ার পরে আমি 2 দিন খাই, কারণ আমি সময় পাই না। এই রকম কিছু টোটকা আছে, নেই বলে তা নয়। দেশে এখন অনেক কিছু আবিষ্কার হয়েছে। আগে তো স্বাধীনতার আগে দেশ একটা পিন উৎপাদন করতে পারতো না, আজকে সেই দেশ প্লেন উৎপাদন করছে। অনেক কাজ হয়েছে, হয়নি যে তা তো নয়। কিন্তু তার মধ্যেও আজকে সবার মধ্যে একটা ভয় ঢুকেছে। ভয় ঢোকাটা খুব স্বাভাবিক। আমি মুখ দেখলে একটু একটু বুঝতে পারি, এতদিন ধরে তো মানুষের সাথে চলা বসা। আমি যখন এসছিলাম, জয় বাংলা বলে সবাই স্লোগান দিচ্ছিলেন, 2 হাত তুলে তুলে একেবারে ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম ওরের মতো। কারণ এটা তাদের মনের ভাষা। আজকে বিহার একটু রিলিফ পেয়েছে। একটা স্টেট যদি পায়, অন্য স্টেটও তো পাবে। আমরাও লয়ার দিয়েছিলাম, আমরা আমাদের আইনজীবীদের দিয়েছিলাম, কারণ এই ইস্যুটাকে ফার্স্ট আমি ধরেছিলাম নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে, যখন আমি দেখেছিলাম যে আমাদের একটা ভোটারের নামের সাথে হরিয়ানার লোকের নাম দিয়ে দিয়েছে, গুরগাঁওয়ের লোকের নাম দিয়ে দিয়েছে, রাজস্থানের লোকের নাম দিয়ে দিয়েছে। ভোটার লিস্ট চেক করে দেখুন, আমাদের একজন বেঙ্গলের বাসিন্দা, তার সাথে দিয়ে দিয়েছে সারা দেশের বাসিন্দাদের 50টা 60টা করে নাম। খুঁজে বের করে আমি চোখে আঙুল দিয়ে প্রমাণ করে দিয়েছিলাম।
নজর রাখতে হবে। আধার কার্ড, আজকে সুপ্রিম কোর্ট বলেছে যে ভোটের জন্য আধার কার্ড করতে হবে বিহারকে। বাংলারটাও আরেকদিন টাইম দিয়েছে, শুনবে। তো ন্যাচারালি আমরাও আমাদের আইনজীবীরাও বলেছেন, এবং এই কেসটা প্রথমে আমাদের পার্টিরই একজন সাংসদ করে ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটি থেকে, তারপরে আমরা গভর্নমেন্ট জয়েন করি, পার্টিও জয়েন করে, অনেক এনজিও জয়েন করে। হঠাৎ করে আমি দেখলাম স্পেশাল ইন্টেনসিভ রিভিশন হবে। বুঝতে পারলাম না স্যারের মানে কি। ইন্টেনসিভ রিভিশন তো বাংলায় লাস্ট হয়েছিল 2002-এ, এবং 2-এ শুরু হয়েছিল, 2004-এ শেষ হয়েছিল, 2 বছর লেগেছিল। আমরা দেখলাম আধার কার্ড বাদ দিয়ে দিয়েছে, প্যান কার্ড বাদ নাকি আছে আমি জানি না, 11টা না কটা রেখেছিল প্যান আছে। প্যান তো আর সবার নেই। পাসপোর্ট কটা লোকের আছে। মারাত্মক যেটা বলেছিল সেটা হচ্ছে ডেট অফ বার্থ, বাবা মায়ের ডেট অফ বার্থ নিয়ে আসতে হবে। একটু ক্যালকুলেশন করুন তো, 2002 যদি, আমাদের যে চিঠিটা আমরা পেয়েছি, 2002 যদি আমি বেশ ধরি, তাহলে 2 সালে যে জন্মগ্রহণ করেছে, বা তার 6 মাস, 1 বছর বা 5 বছর, 10 বছরের মধ্যে, তার বাবা মার নিশ্চয়ই তখন 20 থেকে 25-এর মধ্যে বয়স ছিল মিনিমাম। 18 থেকে 25ও হতে পারে, 1-2 15-16 হতে পারে, কিন্তু ম্যাক্সিমামটার কথা বলছি আমি। তো 2 থেকে এবার ফিরে যান তো 20 বছর আগে। বাবারা একটু স্বাভাবিকভাবে বড় হয়, সুতরাং আমি মাপকাঠিটা রাখছি 25 পর্যন্ত। তো 2 থেকে 20-তে ফিরে যান, তাহলে কি হলো? 1982। 1982 সালে কজনের বাবা মায়ের বার্থ সার্টিফিকেট আছে আমাকে বলুন তো, হাত তুলে। থাকবে কি করে? কারণটাই তো বুঝতে পারছে না। এটা গায়ের জোর দেখাচ্ছে এখন যারা ক্ষমতায় আছে। কি করে থাকবে? তখন তো ছেলেমেয়েরা বাড়িতে জন্মগ্রহণ করত। শুধু কলকাতায় যারা থাকতো তাদের মধ্যে একটা বৃহৎ অংশ যারা হসপিটালে জন্মগ্রহণ করতেন তাদের ছিল, কিন্তু যারা গ্রামে গঞ্জে থাকতো, শহরটা তো তৈরি হয়েছে, কারো না কারো একটা জেলা আছে, কারো না কারো একটা গ্রাম আছে। আমিও তো জন্মগ্রহণ করেছিলাম মাটির ঘরে। আমরা তো হোম ডেলিভারি, বাবা মায়ের জন্মদিনে আজ পর্যন্ত জানতে পারিনি, তো সার্টিফিকেট কোথার থেকে পাবো? তো আমাদের যদি এই অবস্থা হয়, তাহলে 50 বছর আগে যে জন্মেছে সে যদি 2002 সালে তো যদি তার জন্ম হয়, তার বাবা মায়ের 50-60 বছর বয়স, কোথার থেকে পাবে বার্থ সার্টিফিকেট? ইনস্টিটিউশন ডেলিভারি করেছিল? কটা হসপিটাল ছিল? বাংলাদেশ থেকে যারা এক কাপড়ে চলে এসেছিল, দেশ বিভাগের পর যারা বৈধ নাগরিক, তারা তো এক কাপড়ে চলে এসেছিল, প্রাণের ঝুঁকি নিয়ে। আনতে পেরেছে কিছু? কোথায় পাবে? এইগুলো বোঝবার ক্ষমতা নেই। যারা নাগরিকত্ব দেবে বলে চিৎকার করে, তারা নাগরিকত্ব কেড়ে নেবার ব্যবস্থা করেন। সবটাই আমি জানি। এই এসআরএন নামে একটা এনআরসি করার প্রক্রিয়া চালাচ্ছিল এবং এখনও চালাচ্ছে। শুনুন, ডাবল ইঞ্জিন রাজ্য নিয়ে তো আমার চিন্তা নেই, ওখানে নিজেদের ইলেকশন কমিশন নিজেদের মতো করবে, কিন্তু অপোজিশন স্টেটগুলো হচ্ছে ওদের টার্গেট। তার মধ্যে বাংলা অন্যতম টার্গেট, কারণ বাংলা তো কোনো ব্যাপারে বাধা দেয় না। আজকে আপনারা দেখেছেন দিল্লিতে বলেছে 15ই আগস্ট
কোনো নন ভেজ খাওয়া যাবে না। মুম্বাইতেও বলেছে, হরিয়ানাতেও বলেছে, আরও সব স্টেটে স্টেটে বলেছে। আমাদের এখানে এসব হয় না। আমাদের এখানে স্বাধীনতা, আসল স্বাধীনতা। যার যা ইচ্ছা খাও, যার যা ইচ্ছে পড়ো, যার যা ইচ্ছা বলো, যার যা অধিকার পালন করো। আমরা এটা শিখিনি। আমরা ছোট্টবেলা থেকে স্বামী বিবেকানন্দ পড়ে বড় হয়েছি। আমরা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা পড়ে বড় হয়েছি। বিদ্রোহী কবি নজরুলের কবিতা পড়ে বড় হয়েছি। রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃত পড়বার সুযোগ পেয়েছি। নেতাজি সুভাষচন্দ্র বোসের তরুণের স্বপ্ন বা কল টু দ্য নেশন পড়বার সুযোগ পেয়েছি। আজকে দেশবন্ধু বলুন, বাসন্তী দেবী বলুন, মাতঙ্গিনী হাজরা বলুন, বিনয় বাদল দীনেশ বলুন, ক্ষুদিরাম বলুন, রবীন্দ্রনাথ ঠাকুর কোন ভাষায় কথা বলতেন? কারো মনে কোনো সন্দেহ আছে? নেতাজি সুভাষচন্দ্র বোস জয় হিন্দ স্লোগান, স্বাধীন ভারতবর্ষের জন্য আজাদ হিন্দ বাহিনী, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি কে তৈরি করেছিলেন? নেতাজি সুভাষচন্দ্র বোস। দেশের জাতীয় সঙ্গীত কে তৈরি করেছিলেন? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। পাঞ্জাব সিন্ধু গুজরাট ও মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ। যারা আন্দামান সেলুলার জেলে গিয়ে আমি দেখে এসেছিলাম, যারা তখন বন্দি ছিল 70% বাঙালি আর 30% ছিল পাঞ্জাবি। তাই কবিগুরু এটা মাথায় রেখেই হয়তো রচনা করেছিলেন, পাঞ্জাব ও সিন্ধু গুজরাট ও মারাঠা, পাঞ্জাব দিয়ে শুরু আর শেষ করেছিলেন বঙ্গে এসে দ্রাবিড় উৎকল বঙ্গ। আজকে বিভেদের রাজনীতি যারা করেন, একবারও ভাববেন যেদিন নজরুল ইসলাম লিখেছিলেন হিন্দু না ওরা মুসলিম, ওই জিজ্ঞাসা কোনজন? কান্ডারি বলো ডুবিছে মানুষ সন্তান মোর মার। যেদিন লিখেছিলেন ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনেরও জয়গান, 80 লক্ষে দাঁড়ায়ছে তারা দিবে কোন বলিদান। যখন স্বামী বিবেকানন্দ বলেছিলেন ভারতবর্ষের কল্যাণই আমার কল্যাণ, ভারতবর্ষের মৃত্তিকা আমার গর্ব, ইউনিটি স্ট্রেংথ অ্যান্ড ডিভাইড ইজ ফল। রামকৃষ্ণ পরমহংসদেব বললেন, ওরে মা মানে তো মা। কেউ মা বলে, কেউ আম্মা বলে, কেউ মাদার বলে, তফাৎ তো এইটুকু। জল মানে তো জল, কেউ জল বলে, কেউ ওয়াটার বলে, কেউ পানি বলে, তফাৎ তো এইটুকুই। সর্বধর্ম সম্প্রীতির কথা কে বলেছিলেন? রামকৃষ্ণ পরমহংসদেব। তাদের কথা শুনবো না তো কি কয়েকটা মেকি নেতাদের কথা শুনবো? বাংলা শুনলেই নাকি তাদের খুব খারাপ লাগছে। কি করবেন বলুন তো? অন্য ভাষাকে তো আমরা সম্মান করি, ভালোবাসি। আমি গুজরাটি জানি, বলতে পারি না, একটু একটু বলতে পারি। আমি রাজস্থানি জানি, কিন্তু ওদের লোকাল ল্যাঙ্গুয়েজ বলতে পারবো না। আমরা নাগামিজ জানি, কারণ আমি অনেকবার ইলেকশনে ক্যাম্পেন করতে গেছি। মই অসমিয়া বুঝি পাই, কারণ আমি আসামে ক্যাম্পেন করতে গেছি। এমনকি এটাও তো ঠিক, বাংলার ভেতরেও বাংলা ভাষা বলার তারতম্য আছে। এক একটা জেলায় এক এক রকম চলতি ভাষায় তারা কথা বলে, বইয়ের ভাষায়। আমি বীরভূমে, আমি যদি আমার মাটির ঘরের কথা বলি, ওখানকার আমি যদি বলি কোথায় গেছিলে, এখন বলবো আমি কলকাতায় থেকে কোথায় গেছিলে, কারণ জন্মে আমি চলে এসেছিলাম, সঙ্গে সঙ্গে নিয়ে এসেছিল বাবা মা। তো ওরা বলে কোথি গেলছিলি বটে। এটা বীরভূমে যেমন লিঙ্ক আছে, বর্ধমানেও আছে, মুর্শিদাবাদেও আছে, মালদার একটা টান আছে আলাদা। প্রত্যেক আবার দেখবেন রাজবংশী ভাষা আমরা বুঝি। নর্থ বেঙ্গলে জলপাইগুড়ি বলুন, আলিপুরদুয়ার বলুন, কুচবিহার বলুন, উত্তর দিনাজপুর বলুন, দক্ষিণ দিনাজপুর বলুন, এরা নিজেদের ভাষাও বলে, আমরা স্বীকৃতি দিয়েছি।
আমরা হিন্দি ভাষাকেও স্বীকৃতি দিয়েছি, আমরা নেপালি ভাষাকেও স্বীকৃতি দিয়েছি, আমরা গুরমুখী ভাষাকেও স্বীকৃতি দিয়েছি, আমরা সাদ্রি ভাষা আলিপুরদুয়ারের চা বাগানে বলে, কুড়ুক ভাষা চা বাগানে বলে, সাঁওতাল ভাই বোনেরা অলচিকি বলে, রাজবংশীরা তাদের ভাষায় বলে, কামতাপুরীর ভাষা। আমরা এই ভাষাগুলোকে স্বীকৃতি দিয়েছি, তার কারণ বাংলার মাটি আমাদের শিখিয়েছে সবার ন্যায্য অধিকার সবাইকে দাও। তাহলে তোমরা কেন, বাংলায় কথা বলা কি অপরাধ? না, বাংলায় কথা বললে তার কান কেটে দিতে হবে। কালকেও মুম্বাইতে বাংলায় কথা বলেছে বলে কান কেটে দিয়েছো তোমরা, আর ভুলে গেছো হেমন্ত মুখোপাধ্যায় থেকে শুরু করে, তনুজা থেকে শুরু করে, অমিতাভ বচ্চন কোথায় চাকরি করতেন? খড়গপুরে। ধন্যী মেয়ে জয়া বচ্চন থেকে শুরু করে, জিৎ গাঙ্গুলি থেকে শুরু করে, অরিজিৎ থেকে শুরু করে, এরা কিন্তু বাংলার মাটি থেকে, মাথায় রেখো। এমনকি মারা গেছেন আমাদের অনেক সঙ্গীতজ্ঞ, বাপিদা থেকে শুরু করে, এরা সবাই যে হিন্দি সিনেমায় গানগুলো গিয়েছিলেন, তাদের উত্তরণ কোথার থেকে ছিল? বাংলা থেকে। এটা মাথায় রাখতে হবে। আমরা কখনো ভাগাভাগি করি না। গতকালও মুম্বাইতে একজনের কান কেটে দেওয়া হয়েছে। নওডায় একজন টেকনিক্যাল লোক, পরিযায়ী শ্রমিক নয়, শুধু বাংলা ভাষায় বাচ্চার সাথে কথা বলেছে, বাচ্চাকে নিয়ে একটা হোটেলে গেছিল, বাংলা ভাষায় কথা বলেছে বলে তাকে সেই হোটেলে থাকতে দেওয়া হয়নি। এখনো পর্যন্ত আমি 1000 লোককে ফিরিয়ে নিয়ে এসেছি, কখনো কোর্টে কেস করে, কখনো বাংলাদেশে লয়ার দিয়ে কোর্টে কেস করে। মধ্যপ্রদেশের একটি মেয়ে এসেছিল মালদায় ঘুরতে, ট্রাইবেল মেয়ে, তাকে বাংলাদেশে পুশব্যাক করে দেওয়া হয়েছে। এই রকম প্রচুর ঘটনা। আর ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাচ্ছে বাংলায় কথা বললেই। আর আসাম গভর্নমেন্ট তো নিজেদের মনে করে মহাসম্রাট। কীরকম সম্রাট? না, তো রাজবংশীদের নোটিশ দিচ্ছে, কুচবিহারে নোটিশ দিচ্ছে, ওটা ওদের রাজ্য নয়, বাংলা। জুরিসডিকশনটা দেখুন, জুরিসডিকশনটা বাংলা, অথচ নোটিশ দিচ্ছে কে? আসাম গভর্নমেন্ট। ফরেন ট্রিব্যুনালস অ্যাক্টের অধীনে নোটিশ দিয়ে বলছে যে তুমি কারণ দর্শাও, তুমি কেন, মানে ও নোটিশ জমা দিতে গেলেই ওকে আর কি ডিটেনশন ক্যাম্পে রেখে দেবে। আসামের অবস্থা তো আমি জানি। আমাদের ছেলেমেয়েরা এতদিন ধর্ণা দিয়েছে, ওখানে খুব অত্যাচার চলে বাংলায় কথা বলা লোকেদের ওপরে। সুস্মিতা দেব আমাকে টোটালটা ইনফর্ম করেছে, আমি জানি। কাজেই সব জায়গায়, ছত্তিশগড় বলুন, মহারাষ্ট্র বলুন, নওডা বলুন, দিল্লিতে বাংলায় কথা বলতে বলে ইলেকট্রিসিটি বন্ধ, খাবার বন্ধ। একজন আমাকে জানিয়েছিল বলে তাকে হঠাৎ করে নিয়ে চলে গেল, 10টা থানা ঘোরালো, তারপরে তাকে ডিটেনশন করে রেখে দিল। তারপরে আমি চুপি চুপি যোগাযোগ করে তাকে নিয়ে এলাম এখানে কলকাতায়। তারপরে সে প্রেসের কাছে বলল আমাকে দিয়ে যা ইচ্ছে লিখিয়ে নিয়েছে, আমাকে ভয় দেখিয়েছে। কত মানুষ আজকে, আপনারা আমায় বলুন তো, গত পরশুদিন আমাকে অভিষেক একটা কোয়েশ্চেনের রিপ্লাই পাঠালো, তাতে দেখা গেল 2 কোটির ওপর নাকি আমাদের পরিযায়ী শ্রমিক আছে। আমি ওদের বলি, রিপোর্টটা পাঠাবার আগে একবার কোয়ারি করেছিলে? বাংলার পরিযায়ী শ্রমিকের একটা আমাদের পোর্টাল আছে। আমাদের এখান থেকে যারা ট্যালেন্টেড, যাদের স্কিল আছে, তাদের নিয়ে যাওয়া হয় কাজের জন্য। তারা সংখ্যায় 22 লাখ। আর আমার বাংলায় কাজ করে বাইরে 1.5 কোটি পরিযায়ী শ্রমিক। তাদের যদি আমি আশ্রয় দিতে পারি, তাহলে তুমি আমাদের লোকেদের উপর অত্যাচার করবে কেন? কি ভেবেছো মগের মূল্য? এই স্বাধীনতা আমরা চেয়েছি। এই যে
দেশটাকে আমি চিনি না। আমি চিনি রামকৃষ্ণের দেশ, আমি চিনি নেতাজির দেশ, আমি চিনি বিবেকানন্দের দেশ, আমি চিনি রবীন্দ্রনাথের দেশ, আমি চিনি ক্ষুদিরামের দেশ, আমি চিনি এই মাটির দেশ, মানুষের দেশ, সম্প্রীতির দেশ, সংহতির দেশ, বৈচিত্র্যের মধ্যে ঐক্যের দেশ। এই দেশটাকে তো আমরা চিনি না। আজকে আমায় দিল্লি গেলে কৈফিয়ত দিতে হবে আমি কেন বাংলায় কথা বলছি, আর বলছে বাংলাটা নাকি কোনো ভাষাই না। বুঝুন, প্রাইম মিনিস্টার এসে বলে যাচ্ছেন আমরা বাংলা ভাষাকে স্বীকৃতি দিয়েছি। না, ওটা বাংলা ভাষা, ওটা ধ্রুপদী ভাষা। আমরা সবচেয়ে পুরনো, কিন্তু অন্য রাজ্য পেয়ে গেলেও একমাত্র আমাদের রাজ্য পাচ্ছিল না। ব্রাত্য বোস কয়েকজন গবেষকদের দিয়ে তৈরি করে বস্তা বস্তা কাগজ পাঠিয়েছি, এভিডেন্স, বস্তা বস্তা বই পাঠিয়েছি। তার পরিপ্রেক্ষিতে তোমরা ধ্রুপদী ল্যাঙ্গুয়েজ হিসেবে স্বীকৃতি দিতে বাধ্য হয়েছ। লজ্জা করে না? যে বাংলা একদিন ভারতবর্ষের, মানে অবিভক্ত ভারতবর্ষের রাজধানী ছিল, যে বাংলার মানুষরা লড়াই করেছে, জীবন দিয়েছে, প্রাণ দিয়েছে। আজকে বলুন তো, সমাজ সংস্কার আমরা অ আ ক খ শিখলাম কোথার থেকে? যদি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর না লিখতেন বর্ণ পরিচয়, বর্ণলিপি, আমরা বাল্যবিবাহ রোধ করতে পারতাম। আগে তো 9-10 বছরে সব বিয়ে দিয়ে দিত, মেয়েদের ভবিষ্যৎ প্রায় শেষ হয়ে গেছিল। এটা রোধ করেছিলেন কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, সংস্কারক, সমাজ সংস্কার, শিক্ষা ও সমাজের। রাজা রামমোহন রায়, আগে স্ত্রী মারা গেলে, স্বামী মারা গেলে স্ত্রীকে তার সাথে জ্যান্ত জ্বালিয়ে দেওয়া হতো। এই আন্দোলন কে প্রথম করেছিলেন? রাজা রামমোহন রায়, বাংলা থেকে। তখন তার মাথা মেরে ফাটিয়েও দেওয়া হয়েছিল। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরও অনেক সহ্য করেছেন। তারপরে আপনারা শুনলে খুশি হবেন, এই সতী প্রিভেনশন অ্যাক্ট প্রথম পশ্চিমবঙ্গ থেকে পাশ হয়, পশ্চিমবঙ্গ আইনসভা থেকে। তারপরে রাজীব গান্ধী যখন প্রাইম মিনিস্টার ছিলেন, তখন সারা দেশের আইন হিসেবে এটা গ্রাহ্য হয়। ফলে মেয়েরা অন্তত জীবনটা বাঁচার সম্মতি পায়। আগে কি হতো, একটা 85 বছরের লোকের সাথে একটা 10 বছরের মেয়ের বিয়ে দিয়ে দিল। এও তো আমরা পড়েছি, আমরা শুনেছি, আমাদের তো দেখার সুযোগ হয়নি। সুতরাং বাংলা শুধু স্বাধীনতা আন্দোলনের জন্ম দিয়েছে তা নয়, বাংলা সমাজ সংস্কার করেছে, নবজাগরণ আন্দোলন করেছে। কেউ গানের ভাষায়, কেউ সাহিত্যের ভাষায়, কেউ কথার ভাষায়, কেউ ফাঁসির ভাষায়, কেউ আন্দোলনের ভাষায়। তাই সেই বাংলাকে তোমরা যদি আঘাত করো, তবে জেনে রেখো আমাদের মৃতদের ওপর দিয়ে তোমাদের এই বাংলাকে, বাংলা ভাষাকে তোমাকে অপমান করতে হবে। আমরা কাউকে অসম্মান করি না, কিন্তু আমাদের অসম্মান করার অধিকার তোমাদের কারো নেই। একটা ভাষায় মানুষ প্রথম মা বলতে শেখে, যে যার নিজের ভাষায়। সব ভাষাকে ভালোবাসি। কবির কথায় বলি, নানা ভাষা, নানা মত, নানা পরিচয়, বিবিধের মাঝে দেখো মিলন মহান। এই সবগুলো কবিদের ভাষা থেকে আমরা, আমাদের শেখা। আজকে যারা ভাগাভাগি করে, একবারও ভেবেছে সারে জাহা সে আচ্ছা হিন্দুস্তান হামারা? গানটা কার লেখা? ইকবাল। তখন ভেবেছিল দেশ স্বাধীনতার আগে কে হিন্দু না কে মুসলমান? নেতাজি সুভাষচন্দ্র বোস, তার রাইট হ্যান্ড কে ছিল? একদিকে তিনি, আর একদিকে ছিলেন শাহনাজ খান, সম্ভবত, যদি আমি শাহনাজ হোসেন না খান, আমি যদি ভুল না করি ইতিহাসকে। আপনারা কি জানেন, ডক্টর বাবা সাহেব আম্বেদকর, যিনি সংবিধান, সেকুলারিজমের কথা বলেছেন, সভারেন্টির কথা বলেছেন, ডেমোক্রেসির কথা বলেছেন, তিনি কোথার থেকে প্রথম সংসদে যান? বাংলা থেকে, বাংলার আইনসভা থেকে। যিনি সংবিধানটা তৈরি করেছিলেন, সেই কমিটির চেয়ারম্যান ছিলেন ড্রাফটিং কমিটির।
আপনারা কি জানেন এই ফ্রিডম অ্যাট মিডনাইট আমরা কেন চালু করেছি? কারণ ভারতবর্ষ যখন স্বাধীন হলো, ফ্রিডমটা এসেছিল মধ্যরাতে, মিডনাইটে। সেই ইতিহাসটাকে আমরা স্মরণ করে শ্রদ্ধা জানাই। তখন গান্ধীজি কোথায় ছিলেন? গান্ধীজি কিন্তু তখন দেশ স্বাধীন হবার পরে ওই অনুষ্ঠানে যায়নি। তিনি বসেছিলেন বেলেঘাটায় গান্ধী বাড়িতে। কেন? তখন দেশ বিভাগের জ্বালা, একদিকে দাঙ্গা, একদিকে মানুষের আশা, একদিকে অনেক মানুষ উদ্বাস্তু হয়ে গেছে, একদিকে ভাগাভাগি, একদিকে রেষারেষি, সমস্ত জ্বালা থেকে মুক্ত দেওয়ার জন্য তিনি শান্তি ফিরিয়ে আনার জন্য প্রোগ্রাম করেছিলেন। দিনের পর দিন তিনি দীর্ঘদিন বাংলায় কাটিয়েছেন। সেই গান্ধী ভবনটা আমরা ভালো করে করেও দিয়েছি। একটি কবিতা আমার মনে আছে, একবার গান্ধীজি অনশন করছিলেন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর গিয়ে তাকে অনশন ভাঙাতে গেলেন। তখন গান্ধীজি তাকে একটি গান গাইতে বললেন। রবীন্দ্রনাথ ঠাকুর তখন গাইলেন, জীবনও যখনও শুকায় যায় করুণা ধারায় এসো। বঙ্গভঙ্গ আন্দোলনের বিরুদ্ধে গান গাইলেন, বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু বাংলার ফল, যেটা আমাদের এখন রাজ্য সঙ্গীত হয়ে গেছে। কত ইতিহাস! এই যেটা গাইছিল শাহনারা, যে বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও, এটা কোন পরিপ্রেক্ষিতে গিয়েছিল? যে তার মতো করে ব্যাখ্যা করতে পারেন, কিন্তু কথাগুলো কি? বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও। আমি বলতে পারি অত্যাচারের বাঁধ ভাঙো, অনাচারের বাঁধ ভাঙো, বিচ্ছিন্নতাবাদীর বাঁধ ভাঙো, উগ্রপন্থার বাঁধ ভাঙো, বিভেদের বাঁধ ভাঙো, ব্যভিচারের বাঁধ ভাঙো। তারপরেই বলছেন, শুকনো গাঙে আসুক, এই গানটির মধ্যেই জীবনেরও বন্যার উদ্দাম কৌতুক শুকনো গাঙে আসুক। আবার লাস্টের দিকে বলছেন, আমরা শুনেছি ওই মা ভই মা ভই মা ভই, কোন নূতনেরই ডাক, ভয় করি নাই অজানারে, রুদ্ধ তাহারি দ্বারে, দুর্দার বেগে ধাও ভাঙো। এই কথাগুলো মাকে ভালোবেসে গাওয়া যায়? এই কথাগুলো স্বাধীনতা আন্দোলনকারীদের অনুপ্রেরণা দেওয়ার জন্য গাওয়া যায়? 1757 সালে পলিশের যুদ্ধ হয়েছিল, 1857 সালে সিপাহী বিদ্রোহ হয়েছিল। অনেকে বলে তখন থেকেই, যখন থেকে ভারত পরাধীন হয়ে গিয়েছিল তখন থেকে কিন্তু চলছে। যারা যখন জন্মেছে এসছে, সেই সময় তারা নিজেদের মতো করে, তারা কেউ সাহিত্য দিয়ে, কেউ কবিতা দিয়ে, কেউ গান দিয়ে, কেউ লেখনী দিয়ে, কেউ নাটক দিয়ে, কেউ রচনা দিয়ে বিবেকটাকে জাগ্রত করেছেন। তাদের মধ্যে একটা আগ্রহ ছিল, সেই আগ্রহই কিন্তু আমাদের বাংলাকে নতুন সংস্কৃতি দিয়েছে, নতুন সম্প্রীতি দিয়েছে। আর আজকে যদি বলে তোমাকে আমি বাবা মায়ের বার্থ সার্টিফিকেট না দিলে তোমাকে আমি জেলে ঢুকিয়ে দেবো, তোমার ভোটার লিস্টের নাম কেটে দিয়ে তোমাকে আমি জেলে ঢুকিয়ে দেবো, তোমাকে অন্য দেশে পাঠিয়ে দেবো, আমি তাদের নেতাদের জিজ্ঞেস করি, আপনাদের বাবা মায়ের সার্টিফিকেট আছে তো? বার্থ সার্টিফিকেট আমার তো নেই ভাই, আমি তো ওপেনলি বলছি। তো আসবে কোত্থেকে? 1982 সালে হসপিটালে কতজন হতো 100 জনের মধ্যে? বড় জোর 15-16 জন। তো বাদ বাকিরা কি হাওয়ায় ভেসে এসেছে? তারা মানুষ নয়, তারা নাগরিক নয়, তারা কোথায় যাবে? আজকে বলতে পারেন এই 2025 সালে এসে আমি গর্বের সাথে বলতে পারি, ইনস্টিটিউশন ডেলিভারি তার জন্য তৈরি করতে হয়েছে। আমরা 99.9% করে দিয়েছি। এটা আমাদের সরকারের কৃতিত্ব। এখন যারা জন্মাচ্ছে তারা বার্থ সার্টিফিকেট পেয়ে যাচ্ছে। তখন কোথা থেকে পেত? গ্রামে মাটির ঘরে জন্ম হতো।
80 থেকে 90% লোকের। আমরা তো স্কুল সার্টিফিকেটটাকে বার্থ সার্টিফিকেট বলে জানি। হসপিটাল কোথায় ছিল তখন, যে হসপিটাল থেকে নিয়ে আসবে ম্যাজিক করে? এটা কি বাঘা গুইন গুপি গাইনের মানে ম্যাজিক চলছে? আধার কার্ড করলো, তার জন্য মানুষকে আবার একটা পয়সাও দিতে হলো, ঘন্টার পর ঘন্টা লাইন দিতে হলো, কত ডকুমেন্ট দেখাতে হলো, তবে সে একটা আধার কার্ড পেল। এখন বলছে তাও চলবে না। আজকে ভাগ্যের সুপ্রিম কোর্ট আমাদের সকলের লয়ার থাকার ফলে আমি এই ব্যাপারটায় অন্তত একটু আশ্বস্ত। কোর্টের ব্যাপারে আমি কোনো মন্তব্য করি না, কিন্তু জাজমেন্টের ব্যাপারে মন্তব্য করব। আমাদের এখানে কিন্তু 100% আধার কার্ড আমরা করিয়েছি। কাজেই একটা ডকুমেন্ট হিসেবে আধার কার্ড কেন এলাও হবে না? কেন হবে না? এইটা ইনক্লুশন করেছে। যেহেতু মামলাটা শুরু হয়েছিল বিহার নিয়ে, আমরা প্রথম পার্টি ছিলাম, কিন্তু বাংলার আইনজীবীরাও গতকাল খুব ফাইট করেছে এবং বলেছেও। কাজেই আমরা আবার আমাদের টার্মস বলেছে, আবার বলতে দেবে, আমরা আবার বলবো। আমরা এটা তো নিশ্চয়ই বলবো, আমার স্বাধীনতা, আমি স্বাধীনতা দিবসের আগের দিন বলে যাচ্ছি, আমি কাউকে কেড়ে নিতে দেবো না, আমরা কাউকে কেড়ে নিতে দেবো না। এটা আমাদের নিজেদের অধিকার। নাগরিকত্ব কেড়ে নেওয়ার অধিকার কারো নেই। কে কি খাবে সেই অধিকার কেড়ে নেওয়ার অধিকার কারো নেই। কে কি পড়বে সেই অধিকার কেড়ে নেওয়ার ক্ষমতা কারো নেই। আমি 4 লাইন, আমি তো 2 মিনিট লাগবে, আমি একটা গুজরাটি বাংলা ভাষায় লিখে নিয়ে আসবো, নিয়ে পড়ে দেবো। কেউ কেউ তো আবার টেলিপ্রম্পটারে লিখে নিয়ে এসে পড়েন। টেলিপ্রম্পটার দূর থেকে দেখতে পাবেন না, ওটা জাস্ট একটা গ্লাসের মতো, একদম সামনে বসলে তবে দেখতে পাবেন, তাহলে দূর থেকে দেখা যায় না। তো আমায় বলুন না, আমি 4 লাইন পড়ে দেবো যে কোনো ভাষায়? আমি কাগজ নিয়ে আসবো, আমার তো টেলিপ্রম্পটার নেই, আমি দেখে পড়ে দেবো, কারণ আমার তো কোনো আপত্তি নেই। উড়িষ্যা আজকে আমাদের উপরে এত অত্যাচার হচ্ছে, আমাদের লোকেদের উপরে, কিন্তু আমরা তো কেমনই আছন্তি, কি খাচ্ছন্তি এগুলো বলতে পারি। পুরীর জগন্নাথ মন্দিরে তো আমাদের কে না গেছে। গুজরাটি ভাষায় কেমছো ধোকলায় তো আমরাও খাই, তাহলে বাংলা কি করে এত খারাপ হয়ে গেল? বাংলা বলে কোনো ভাষাই নেই। এর থেকে বড় অসম্মান, এর থেকে বড় অপমান আর কিছু হতে পারে না। তাই জনগণের সামনে দাঁড়িয়ে আমি আমার অফিসিয়াল প্রোটেস্ট আজকে স্বাধীনতা সংগ্রামের ফ্রিডম অ্যাট মিডনাইট প্রোগ্রামে লঞ্চ করে গেলাম। যদি কারো কান থাকে শুনে নিন, যদি কারো চোখ থাকে দেখে নিন, আর যদি কারো বোঝার ক্ষমতা থাকে বুঝে নিন। লড়াই আমি কম করিনি জীবনে, আবার লড়াই করব, কিন্তু মানুষের অধিকার কেড়ে নিতে দিচ্ছি না, দেব না। এটা আমাদের আজকের দিনের শপথ। একবার নয়, লক্ষ কণ্ঠে, বজ্র কণ্ঠে, হাজারো কণ্ঠে, মা বোনদের কণ্ঠে, ভাই বোনদের কণ্ঠে, ছাত্র যৌবনের কণ্ঠে, শ্রমিক কৃষকের কণ্ঠে সোচ্চার হয়ে বলবো, যতদিন বাঁচব লড়াই করে বাঁচব। লড়াইটাই জীবনের সংগ্রাম, জীবন কখনো থেমে থাকে না। আশা করি আমি আমার বক্তব্য স্বাধীনতা দিবসের আগের দিন একটু বোঝাতে পেরেছি। অধিকারের লড়াই, আমি এখনো মনে করি দেশের সেরা বাংলা, এটা আমি কালকে করেছিলাম। দেশের সেরা বাংলা, বিশ্ব সেরা বাংলা, মাতৃময়ী মা বাংলা, কর্মময়ের বাংলা, সভ্যতার সূর্য বাংলা, সদা জাগ্রত বাংলা, সংস্কৃতির বোধন বাংলা, মানবী মোদের বাংলা, স্রষ্টা সৃষ্টিতে বাংলা, নদীমাতৃকায় বাংলা, সবুজ ঘাসেও বাংলা, সোনার ধানেও বাংলা, সোনার শ্যামলা বাংলা, অরণ্যে ঘেরা বাংলা, পাহাড়ে ঘেরা বাংলা,
সমুদ্রে ঘেরা বাংলা, সোনালী আলোয় বাংলা, ফুলে ফলে ভরা বাংলা, জাগরণেও বাংলা, স্বাধীনতাতেও বাংলা, উৎসবেও সেরা বাংলা, উত্তরেও বাংলা, উন্নয়নেও বাংলা, নোবেল জয়ীও বাংলা, ভাষা থেকে নাশাও বাংলা, বৈচিত্র্যের মধ্যে ঐক্যও বাংলা, সম্প্রীতিতে বাংলা, শুভবুদ্ধিতে বাংলা, সমৃদ্ধিতেও বাংলা, তোমার আমার বাংলা, মোদের গর্ব বাংলা, স্বাধীনতায় বাংলা, জাগরণে বাংলা, সমাজ সংস্কারে বাংলা, সবার সেরা বাংলা, বিশ্ব সেরা বাংলা। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিশ্চিন্তে থাকবেন, হতাশায় ভুগবেন না। আমি আছি না পাহাড়দার, যখন আপনারা ঘুমোবেন আমি জেগে পাহারা দেবো, চিন্তার কোনো কারণ নেই। এসব আমরা অধিকার কাটতে দেবো না। ভাষণ চাই না, রেশন চাই। মানুষের কাজ করে যাবে আমাদের লক্ষ্য। থ্যাংক ইউ অভিজিৎ, সুভাষিস, অঞ্জন, সবাইকে। তারকদা পুরোনো দিনের অনেক, সুদীপের বাবা মার এক মা মারা গেছে, তার সাথেও এসছে। সকলকে, তোমরা খুব ভালো গান গেয়েছো। এখন তো অনুষ্ঠান চলবে। আমি রূপঙ্কর বাগচির বউয়ের কাছে শুনছিলাম ও নাকি আসছে গান গাইতে। এরকম অনেকে আসবে, কাজেই আপনারা দেখুন। আজকের দিনে আমি আমার প্রশাসনের পুলিশ বন্ধুদেরও, আমার ফায়ার ব্রিগেড, স্বাস্থ্য বিভাগ, সিভিল ডিফেন্স, ডিজাস্টার কর্পোরেশন থেকে শুরু করে যারা সারাক্ষণ মানুষের জন্য কাজ করে যান, তাদের পরিবারকেও আমার স্বাধীনতা আন্দোলনের, স্বাধীনতা দিবসের প্রাককালে সবাইকে অনেক অনেক শুভ নন্দন জানিয়ে যাচ্ছি। খুব ভালো থাকুন আপনারা, আপনাদের পরিবার সকলে। সবাইকে অনেক ধন্যবাদ। মিডিয়াকেও বলবো, প্লিজ গদি মিডিয়া হবেন না, একটু গণমিডিয়া হন, জনগণের। আমি জানি সাংবাদিকদের দোষ নেই, ওরা একটা মালিকের আন্ডারে চাকরি করে, তাদের নানা রকম ব্যবসা আছে, কাজেই তাদের কথা মেনে ওদের চলতে হয়। কিন্তু গদি মিডিয়া নয়, গণমিডিয়া মানে গণতন্ত্রের মিডিয়া হন, নিরপেক্ষভাবে কাজ করুন। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার। আবার দেখা হবে কোনো না কোনো প্রোগ্রামে। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, গর্বের সাথে বাঁচুন, অহংকারের সাথে বাঁচুন। অহংকার মানে মানুষের জন্য কাজ করা। অলংকার হচ্ছে, অহংকার হোক মানবিকতার অলংকার। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ। বন্দে মাতরম, বন্দে মাতরম। গণতন্ত্র জিন্দাবাদ। নাগরিক অধিকার কারা চলছে না, চলবে না। এনআরসি মানছি না। মানুষের নাম কাটা ভোটার লিস্ট থেকে চলছে না, চলবে না। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকুন।